তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। আজকে যারা ক্ষমতা যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন, হীন এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো, তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবে, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি, এই দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে, চুরি বন্ধ করতে পারবে, ডাকাতি বন্ধ করতে পারবে। ভেবেছিলাম যে যদি আমরা ভারত থেকে আলাদা হতে পারি, তাহলে আমরা স্বাধীন, আমরা মুক্ত। 47-এ কেন আন্দোলন হয়েছিল দেখেন তো, কিসের ভিত্তিতে? কেন দেশ ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে নয়, আমি বারবার এই কথাটা বলতে চাই, অন্য কোনো কারণে নয়। ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই, ঋতুর কারণে, ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই। 47-এ দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল? মুসলমান, ধর্মের ভিত্তি। এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এদেশ মুসলমানদের দেশ। এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয়। 47-এ দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল। এবং আপনি কি জানেন না 1905 ঈসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন কারা বাধা দিয়েছিল? কারা বাধা দিয়েছিল? কেন বাধা দিয়েছিল? এই কথাগুলি কি মিথ্যে? 41 বার কারা আন্দোলন করেছিল, কারা বৈঠক করেছিল? গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল? হ্যাঁ, আজকে উদারবন্দী হয়ে গেছে সবাই। আমার কথা আমি বলতে পারবো না, আমার স্টেজ আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত। 47-এ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ, সংঘর্ষ মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা, ওইদিকেও পাকিস্তান, এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ না। ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কাজে এই দেশ মুসলমানদের। একত্রে কি হয়েছিল? একত্রে আমরা কি করেছি? কিসের থেকে স্বাধীন হয়েছি? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47-এ, আর আলাদা হয়েছি 71। আমি মনে করি 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল, কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত করেছে। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতেন না। আজকে বৈশাখীর নামে কি হচ্ছে, কি করতেছে? আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ে আসছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার, আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই, তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, এমনি নিয়ে আসবে। আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না, ডেমোক্রেসি পারবে না, এ কাউ পারবে না। যখনই আপনি মুসলমান থাকবেন না, যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না, যখন স্বামীহীন থাকে যখন সবাই তাকাতে চায়। এটা নিয়ম, এটা সমাজের একটা কথা বললাম। আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকাবে না। যখন আদর্শ লালন করবেন না, আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। আপনি যখন বলবেন আমি মুসলমান, মানে ওখানে যেয়ে লাভ নেই, দরকার নেই, তারা মুসলমান। প্রিয় ভাইয়ারা আমার, আপনি কি ভেবেছেন
ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারার বেড়া, এইটাই কি আমাদের মূল পার্থক্য? এইটি কি না পার্থক্য দেশের? না, কাঠ বেড়া তুলে দেওয়ার 1 মিনিট সময় লাগে না, তুলে দিতে 1 মিনিট সময় লাগে না। আমাদের মূল পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধনা করা যাবে, তাদের চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে ধরা সম্ভব না। এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা। যাই হোক, 71 ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হইতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে নাই। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এ দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, কাজে ইসলামকে স্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে, আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিস্ত্রি হয়ে যায়।